শ্মশান ঘাটে যে অন্ত্যেষ্টি ক্রিয়া হয়, যেটা ক্রিমেশন হয়, এই ক্রিমেশনের পরে যে শেষ ফলাফলটা হচ্ছে অস্থিভস্ম। এই অস্থিভস্ম দেখতে হয়, এটা অস্থিভস্ম একদম ধূসর রঙের পাউডার, গুঁড়ো। আর এইগুলো হচ্ছে যে এক্সট্রা বেশি করে যে কাঠগুলো দেওয়া হয়েছিল, সেই কাঠের কিছু কিছু অংশ রয়ে গেছে। এই হচ্ছে ইউজুয়ালি দেখবেন গ্রামাঞ্চলে এখনো ওপেন ক্রিমেশন হয়। সেই ওপেন ক্রিমেশন একদম যেটা মুক্ত, একদম ঘাটে, গঙ্গা কোন নদীর ঘাটে বা শ্মশান ঘাটে যেটা হয়, সেটা এই পদ্ধতিতে হয়। এটাই হচ্ছে একদম সাধারণভাবে অস্থিভস্ম। আপনারা যারা অভিজ্ঞতা আছে যাওয়ার, এই অভিজ্ঞতা, এখানে কোন রকম শরীরের অংশ থাকে না। কারণ ক্রিমেশনটা হচ্ছে একটা ধর্মীয় পদ্ধতি, শুধু এটা একটা যান্ত্রিক পদ্ধতি নয়। যান্ত্রিক পদ্ধতিটা হচ্ছে একটা অংশ, সেটা হচ্ছে দেহটাকে পুড়িয়ে ফেলা। কিন্তু এখানে হয়, শুরু হয় একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে, একটা রাইচুয়ালসের মধ্যে। তারপর তাকে একদম পোড়ানো হয়, পোড়ানোর পরে আবার একটা, তার শেষে আবার একটা ধর্মীয় অনুষ্ঠান থাকে। এবং এই হিন্দুদের মধ্যে আর কিছু কিছু বুদ্ধিস্টদের মধ্যে এই যে অন্ত্যেষ্টি ক্রিয়া আছে, যেটা এই ক্রিমেশন পদ্ধতি, মূল উদ্দেশ্য হচ্ছে শরীরের সমস্ত যে জৈব পদার্থ, একে নিশ্চিহ্ন করে দেওয়া, সব ধ্বংস করে দেওয়া। অর্থাৎ আমার এই পৃথিবী থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের যেন কোনো জৈবিক কোনো অংশ না থাকে, এটাই হচ্ছে ক্রিমেশন। আর এই জৈব অংশেরই একটা অংশ হচ্ছে ডিএনএ। সে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা ক্রোমোজোমাল ডিএনএ হোক, বা আপনার এদিকে নিউক্লিয়ার ডিএনএ হোক, যাই হোক না কেন, মাইটোকন্ড্রিয়াল ডিএনএরই অপর নাম ক্রোমোজোমাল ডিএনএ। কি বললাম? নিউক্লিয়ার ডিএনএরই অপর নাম ক্রোমোজোমাল ডিএনএ, কারণ ক্রোমোজোমটাই থাকে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়ার ডিএনএ আর ক্রোমোজোমাল ডিএনএ। আর এদিকে আছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, নিউক্লিয়াসের বাইরে সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়াতে বা রাইবোজোমসের মধ্যে, এইখানে। তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পেতে গেলে আপনাকে টোটাল একটা ইনট্যাক্ট সেল পেতে হবে। আর সেলের কিছু অংশ পেলে সেইখান থেকে আপনি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ টেস্ট করতে পারবেন। মূল কথা হচ্ছে আপনাকে শরীরের কিছু জৈবিক অংশ পেতে হবে, অর্গানিক মেটেরিয়াল পেতে গেলে। কিন্তু ক্রিমেশনের শেষে শরীরে কোনো জৈবিক পদার্থ, শরীরের কোনো জৈবিক পদার্থ অস্থিভস্মে থাকে না। অস্থিভস্ম অর্থাৎ তাহলে হচ্ছে একটা ধর্মীয় পদ্ধতি, যাতে যান্ত্রিক পদ্ধতি একটা অংশ। আর যেগুলো দেহাবশেষ বলা হয়, দেহাবশেষটা অন্য জিনিস। ধরুন একটা মানুষ, একটা বাড়ি পুড়ে গেল, সেই বাড়ির মধ্যে সে বন্দী হয়েছিল, কোন রকম বেরোতে পারেনি, সে বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সের মধ্যে সেও পুড়ে গেছে। সেক্ষেত্রে বা একটা ট্রেনের মধ্যে, বাসের মধ্যে আগুন লেগে গেছে, সেখানে একটা মানুষ পুড়ে গেল, তার দেহের অংশ থাকলো। এবার সেই দেহাবশেষ কতটা থাকবে, এটা নির্ভর করে কতক্ষণ ধরে সে পুড়েছে এবং কত টেম্পারেচার উঠেছিল, কতক্ষণ ধরে, তার উপরে নির্ভর করে সেটা একদম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, না হাড়গোড় থাকবে, না কিছু কিছু চামড়া, তার কিছু মাংস থাকবে। এটা ডিপেন্ড করে কত সময় ধরে পুড়েছে, কত টেম্পারেচার উঠেছে, এর উপর নির্ভর করে। অর্থাৎ তাহলে অস্থি ভস্মের কোনো ডিএনএ টেস্ট সম্ভব নয়, যেটা ক্রিমেশনের পদ্ধতিতে যেটা অস্থিভস্ম পাওয়া গেছে। দেহাবশেষ যেটা, এটা হিউম্যান রিমেন্স যেটা, সেটাতে সম্ভব ডিএনএ টেস্ট সম্ভব হতেও পারে, নাও পারে। তাহলে হিউম্যান অ্যাস অস্থিভস্ম আর এদিকে দেহাবশেষ বা হিউম্যান রিমেন্স দুটো ডিফারেন্ট জিনিস, দুটো এক জিনিস নয়। আর একটা মানুষের দেহের পুড়ে যাওয়া, বার্নিং, আর এদিকে ক্রিমেশন, দুটো এক জিনিস নয়। ক্রিমেশন একজন দেহ সম্পূর্ণ ভস্মীভূত হবে, সেখানে পড়ে থাকবে কিছু ছাই আর কিছু ট্রেস এলিমেন্টস আর কিছু হেভি মেটালস অ্যাজ অক্সাইডস, সেখানে কোনো অর্গানিক মেটেরিয়াল নেই। এইটা হচ্ছে সাধারণ জ্ঞান। সেই সঙ্গে বলবো, এই নিয়ে যা ডিসকাস করেছি ইংরেজি পার্টটাতে দেখে নিলে আরো ব্যাপারটা সবটা বোঝা যাবে। সবটা বাংলাতে বলছি না। আর সেই সঙ্গে এবার আসি, যেটা 1945 সালে
সে সময় রেনকোজি টেম্পেলে তথাকথিত সুভাষচন্দ্রের যে অস্থিভস্য রাখা হয়েছিল, সে সময় যেটা বলা হয়েছিল অস্থিভস্য রাখা হচ্ছে আর তাতে রাখা হচ্ছে একটা দাঁত, তাতে সোনার টুকরো, সোনা বানানো দাঁত। অর্থাৎ তাহলে সেই সময় এইটা ছিল, এটাই হচ্ছে সিএসডিআইসি রেকর্ডস, ব্রিটিশ ইন্টেলিজেন্স রেকর্ডস। এবং সেটা দেখবেন আপনি আপনার হাবিবুর রহমানও তার স্টেটমেন্টে বলে গেছে। এবং সেটাই পরবর্তীকালে দেখবেন আপনার 95 সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন পত্রপত্রিকাতে এবং বিভিন্ন বই, যারা ওখান থেকে এসে বই লিখেছে, তারা এই কাহিনী বলে গেছে, একটা দাঁত, সোনা বানানো দাঁত ওখানে আছে। সেখানে প্রশ্ন করে দেখুন, যদি ক্রিমেশনের সময় যে সমস্ত দেহ ভস্মীভূত হয়, কিভাবে একটা দাঁত, একটা সোনার টুকরো থাকবে? সেই টেম্পারেচারে তো সব দাঁত পুড়ে গেল, একটা দাঁত রয়ে গেল, তো হতে পারে না। সোনার টুকরো ওই টেম্পারেচার, কারণ সোনার মেল্টিং পয়েন্ট হচ্ছে 1064 লাইক দ্যাট, এটা আমি এপিডেভিট করে বলেছিলাম, 1064 ডিগ্রি সেন্টিগ্রেড মেল্টিং পয়েন্ট। আর যখন ক্রিমেশন হয় তার টেম্পারেচার অনেক বেশি, অর্থাৎ সেই ক্ষেত্রে দাঁত, কার্বন মাত্র 800 কত ডিগ্রিতে একদম গলে যায়। সুতরাং দাঁত থাকবে না, সোনাও গলে যাবে। তাহলে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, ওই সময় একদম প্রাথমিক স্তরে, প্রাথমিকভাবে যে হিউম্যান অ্যাসটাকে ম্যানিপুলেট করা হয়েছিল, সেখানে কিছু কারিগরি করা হয়েছিল বাইর থেকে। তাহলে এই দাঁত উইথ গোল্ড, সোনা, এটাকে ঢোকানো হয়েছিল। তাহলে এইখানে একটা ম্যানিপুলেশন হয়েছিল, এটা কারিগরি হয়েছিল। কারণ স্পেসিমেন কিভাবে কারিগরি করতে নেই, এটা খুব ক্রিমিনাল অফেন্স। এইবার দেখুন, এবং আজকেও দেখুন, আজকে আমরা জাপানের যে রেনকোজ, এবং সে সময় দেখবেন, সে সময় ব্রিটিশ ইন্টেলিজেন্স ফাইলসে 273 বলি আর 249 বলি, সব ফাইলসে যেগুলো মেনশন আছে, সেখানেও ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার্সরা এবং আমেরিকান গোয়েন্দা বিভাগের লোকেরা গিয়ে যারা দেখেছে এই অস্থিভস্য, তারাও দেখে একটা মন্তব্য করেছে যে এটা যে কোনো মানুষের হতে পারে সে নিয়েও আমরা গ্যারান্টি দিতে পারছি না। there is no guarantee, we are not sure, আমরা এগুলো যে কোনো মানুষের অস্থিভস্য এটা বুঝতে পারছি না। অর্থাৎ সেই সময়, সেই মুহূর্তে মানুষের শরীরের কোনো হাড়ের অংশ ওখানে ছিল না, এটা পরিষ্কার। তাহলে এখন এগুলো কি দেখছি, এই ছবিগুলো দেখুন। 2000 সালে এসে আমরা কি দেখছি, এটা দেখলে এটা পরিষ্কার একটা মানুষের, একটা ফার্স্ট ইয়ার ডাক্তারি এমবিবিএস স্টুডেন্টও বলবে এটা মানুষের একটা ম্যান্ডিবেলের অংশ। এবার দেখুন, বড় বড় একদম লম্বা লম্বা বোনস, আর একটা প্লেট আমি সরিয়ে ফেলেছি, অন্য জায়গায় কোথায় রেখেছি, ওটা হচ্ছে যে একদম 8টা দাঁত ছিল, সেটা পরে দেখিয়ে দেবো একদিন। লম্বা একদম স্কাল বোনস, মাথার হাড়গুলো, চ্যাপ্টা হাড়গুলো। এটা হচ্ছে ওই সকল যে আর্নটা আছে ওখানে, পাত্রটা, তার সামনের এই লেখাটা আছে যে এই যদি হয় তাহলে এই স্পেসিমেনটা এলো কি করে? তাহলে এই স্পেসিমেনটা, তাহলে এখন যে স্পেসিমেনটা আছে তাতে তো ওই সোনাটা দেখতে পাচ্ছি না, তাহলে সোনাটা কি চুরি হয়ে গেছে? ছাইগুলো দেখতে পাচ্ছি না, তাহলে সেই স্পেসিমেনটাকে সরিয়ে ফেলা হয়েছে, সরিয়ে এখন নতুন স্পেসিমেন ঢোকানো হয়েছে। এবার ফরেনসিক সায়েন্সে এইভাবে স্পেসিমেনটা সরিয়ে ফেলা, স্পেসিমেনটা পাল্টে দেওয়া, এটা ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স। তাহলে এই ক্রিমিনাল অফেন্সটা কে করেছে? এই ক্রিমিনাল অফেন্সটা নিশ্চয়ই করেছে জাপান, কারণ এই ইস্যুতে সব থেকে ইন্টারেস্ট বেশি ভারত সরকার এবং একটি ডাইনাস্টির পরিবারের, কারণ তারা এই রহস্যটা উদ্ঘাটিত হোক চায় না নিজেদের স্বার্থে। তাহলে ভারত সরকারের করা এই কাজটা, এই ক্রিমিনাল কাজটা, এবং এতে ইন্ধন জুগিয়েছে রেনকোজি টেম্পেলের কর্তৃপক্ষ। কারণ স্পেসিমেন যে চেঞ্জ হয়েছে এটা ভারতের জনগণের না বোঝার কোনো কারণ নেই। যদি না বুঝতে পারেন তাহলে ভারতবর্ষের ইন্টেলেকচুয়াল লেভেল সম্বন্ধে বিশ্ববাসীর সন্দেহ আসবে। আর এই ভারতবাসীর দুর্দশার
যে অন্ত নেই, এটা ভারতবাসী বুঝে যাওয়া উচিত। আর বিশ্ববাসী এদিকে খুব হাসছে। ডিএনএ টেস্টের কথায় পরে আসছি। আর একটা জিনিস বলে রাখি যে কোনো মেডিকো লিগ্যাল স্পেসিমেন্সের গ্রহণের 4টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে এই মেডিকো লিগ্যাল স্পেসিমেনটা প্রথম কিভাবে প্রিজার্ভ হয়েছিল তার রেকর্ডটা কি আছে, এবং লিগালি প্রিজার্ভ হয়েছিল কিনা। অর্থাৎ এই স্পেসিমেনটা সকল তাইওয়ান যে ক্রিমেশন ঘাটে তৈরি হয়েছিল এবং সেইখান থেকে সেখানকার লোকাল মন্দিরে গেছিল, তার লোকাল কাস্টোডিয়ান, তার রেকর্ডস কিছু আছে কিনা। সেইখান থেকে কে তাইওয়ান থেকে প্লেনে করে বয়ে নিয়ে গেছিল জাপানের এয়ারপোর্টে, তার কোনো রেকর্ডস আছে কিনা। সেইখান থেকে লোকাল মন্দিরে কোথায় ছিল, কার কাস্টোডিতে ছিল, সেখানে কে লোকাল কাস্টোডিয়ান সেই পিরিয়ডে, সেইখান থেকে রেনকোজি টেম্পলে কে রিসিভ করেছিল, তাহলে একটা রেকর্ডস থাকবে, লগবুক থাকবে। এখনো পর্যন্ত জাপান সরকারের তরফ থেকে বা রেনকোজি টেম্পল কর্তৃপক্ষের তরফ থেকে কেউ এফিডেভিট করে কিছু বলেনি। কারণ অনেকগুলো সমান্তরাল গল্প আছে। কেউ বলছে মিস্টার এ বই নিয়ে গেছিল, কেউ বলছে বি বই নিয়ে গেছিল, কেউ বলছে সি বই নিয়ে গেছিল। কোন স্টোরি সত্য এখনো পর্যন্ত আমরা ডাকতেছি। কারণ মুচিজোকি, সিনিয়র মুচিজোকি, তার লেখাতেই দেখা যাচ্ছে তিনি নিজেই বলছেন কে রেখে গেছে আমি ভুলে গেছি, এখন এলে আমি চিনতে পারবো না। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে চেন অফ কাস্টোডিটা ইনট্যাক্ট আছে কিনা, কোথাও বাইরে থেকে কেউ এসে কোন স্পেসিমেন ঢুকিয়ে দিল কিনা। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে অ্যাসটা একটা স্টোরির সঙ্গে চেনে কোথায় রিলেটেড সেটাকে প্রমাণ করতে হবে, কোথায় সে রিলেটেড। তাহলে যখন গল্প বলছি যে এইটা একটা ডেড বডির ক্রিমেশনের ফসল, ওকে, ডেড বডিটা কোথা থেকে এলো? তোমরা গল্প করছো যে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, তাইওয়ান সরকার বলছে ওই মাসে কোনো প্লেন ক্র্যাশ হয়নি। তোমরা বলছো যে তখন সুভাষ বোসের ছদ্মনাম ছিল ইচিরো ওকুরা, রেকর্ডস বলছে ইচিরো ওকুরা হসপিটালে ভর্তি হয়েছিল 17 অগাস্ট, আর ইচিরো ওকুরা মারা গেছিল 19 অগাস্ট। আর তোমাদের কাহিনী বলছে সুভাষ বোসের প্লেনটা ক্র্যাশ করেছিল 18 অগাস্টে, উনি 18 মারা গেছিলেন। তাহলে এই গল্প থেকে, ইচিরো ওকুরার গল্প থেকে সুভাষ বোসের অ্যাক্সিডেন্টের গল্প ম্যাচ করা যাচ্ছে। স্টোরি কোনখান থেকে ম্যাচ করছে তোমাদের? রেকর্ডস গুলো এসে গেছে, রেকর্ডস গুলো জেএমসিআই ফাইলসেই আছে, রেকর্ডস গুলো সার্টিফাইড কপি অনেকের কাছেই আছে। গল্পটা কোথায় স্ট্যান্ড করছে? তারপরে এই অ্যাসটাকে এই স্টোরির মধ্যে কিভাবে ফিট হবে? তাহলে আনরিলেটেড স্পেসিমেন। আর তারপরেও আছে এই স্পেসিমেনটাকে ম্যানিপুলেশন, 45 একরকমের স্পেসিমেন, আজকে অন্য রকমের স্পেসিমেন। তখন দেখা যাচ্ছে গোয়েন্দারা দেখে বুঝতে পারছে না যে এটা মানুষের হাড় কিনা, মানুষের অস্থিভস্য কিনা, আজকে দেখা যাচ্ছে গোটা গোটা মানুষের হাড়। স্পেসিমেনটা চেঞ্জ হয়েছে, এটা ক্রিমিনাল অফেন্স। এই ক্রাইমটা করেছে এই ভারত সরকারেরই কিছু লোক। কারণ বিদেশি শাসকরা যারা এই দেশটাকে শাসন করছে, এই রুলিং ডিসপেন্সেশন, এই যে আজকের ভারতবর্ষের যে রাজনৈতিক এই যে গোষ্ঠী, এদেরকে দিয়ে এই সবার স্বার্থে দরকার এই রহস্যটা চাপা হয়েই থাক। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভবিষ্যতে কি হয়েছিল সেই কাহিনী চাপা পড়ে থাক। কারণ সেই কাহিনী, তার সত্য কাহিনী ভারতবাসী জানতে পারলে তাহলে আজকের এই যে শাসক শ্রেণী, রাজনৈতিক শাসক শ্রেণী অনেক অসুবিধে। এটা এদেরও অসুবিধে, এদের মাস্টার্স যারা বাইরে, যারা এই ভারত শাসন করছে, শোষণ করছে, চুরি করছে, ডাকাতি করছে, এদের সাহায্যে তাদেরও স্বার্থে আঘাত লাগবে। এই হচ্ছে মুদ্রা কথা। এবার ডিএনএ টেস্টের কথায় আসে। ডিএনএ টেস্টের নিয়ে ভারতবর্ষের সব থেকে বড় সেন্টার যেটা সিসিএমবি হায়দ্রাবাদ, তাদের ডাইরেক্টর বহুবার চিঠি লিখে জানিয়ে দিয়েছে যে হিউম্যান অ্যাসের এভাবে ডিএনএ টেস্ট হয় না, পৃথিবীতে কোথাও ডিএনএ টেস্ট হয়নি। জার্মানি, জাপান, ইউএসএ, ইউকে, তাদের সায়েন্টিস্টও বলে দিয়েছে যে অ্যাসের ডিএনএ টেস্ট হয় না, নাম্বার 1। আর হিউম্যান রিমেন্স যেটা দেখাচ্ছে এখন ছবিতে, এটা হিউম্যান অ্যাস না, হিউম্যান রিমেন্স, যেটা একটা ফার্স্ট স্পেসিমেন, তার যা ছবি, এটাও যে টেম্পারেচারে ট্রিটেড হয়েছে তাতে ডিএনএ থাকার কথা না।
হ্যাঁ, ভারতবর্ষের একজন বৈজ্ঞানিক, স্বঘোষিত বৈজ্ঞানিক, উনি উঠে এসেছেন, ডক্টর কাশ্যপ। কাশ্যপ বলেছেন উনি নিশ্চিত যে সমস্ত হিউম্যান অ্যাসেসে ডিএনএ থাকবে, কিছু অর্গানিক মেটেরিয়াল থাকবে, তা থেকে ডিএনএ টেস্ট প্রয়োজন। তো উনি সেই বৈজ্ঞানিক। তো দয়া করে উনি যদি ওনার পেপারটা অসলোতে নোবেল কমিটিতে সাবমিট করেন, নোবেল প্রাইজটা পেয়ে যান। সেখানে অনেক টাকা। এই ফালতু কেসের থেকে ওইখানে ওনার পেপারটা সাবমিট করতে পারে। ওনাকে তো এই ল্যাঙ্গুয়েজেই কথা বলেছি আমি, জিএমসিআই ওপেন ফোরামে। উনি আননেসেসারি কেন এখানে, ওনার অত বড় প্রতিভা কেন ভারতবর্ষে পৌঁছে মরছেন? উনি তো সোজা ইউরোপে গিয়ে সেখান থেকে অস্ট্রো থেকে ওনার পেপারটা সাবমিট করতে পারেন। ওনার সম্বন্ধে একটা সুন্দর মন্তব্য করেছেন সিসিএমবি ডাইরেক্টর। সেই চিঠিটা আবার আমি দেখিয়েছি ইংরেজিতে বলার সময়, আর এবার দেখাবো কি, দেখিয়ে দিই। উনি তো এটা হচ্ছে, তার আগে এটা দেখিয়ে দিই, যেটা হচ্ছে যে এটা তখন দেখানো হয়নি। এটা হচ্ছে এইটা, এই যে কন্ডিশনস, একটা মেডিকেল লিগ্যাল স্পেসিমেনকে আমি গ্রহণ করতে গেলে এই যে 4টা কন্ডিশন লাগে, 4 কন্ডিশনস। একটা মেডিকেল লিগ্যাল স্পেসিমেনকে গ্রহণের আগে 4টা কন্ডিশন তাকে পূরণ করতে হয়। এই 4টা কন্ডিশন পূরণ না হলে একটা মেডিকেল লিগ্যাল স্পেসিমেন নেওয়া যায় না। মানে 4টা কন্ডিশন ভীষণ প্রয়োজন টু ফিল্টার আউট দ্য ফলসিফিকেশনস, ফাজিং, ম্যানিপুলেশনকে ফিল্টার আউট করার জন্য। নাহলে চোর চামাররা স্পেসিমেনকে উল্টো পাল্টা করে দেয় বদমাইশের স্বার্থে। এবার ওই চিঠিটা, হ্যাঁ, রাজেশ সিং এর এই চিঠিটা আমি ডক্টর রাজেশ সিংকে যখন ডক্টর কাশ্যপের মন্তব্য, তার চিঠি, তার প্রেস কাটিং সহ, আমি সমস্ত কাটিং সহ এবং ওনার চিঠি সহ সবকিছু পাঠালাম, তখন উনি এই মন্তব্যটা করলেন যে ভারতবর্ষের খবরের কাগজ খুললে দৈনিক প্রতিদিন দেখতে পাবেন ভারতবর্ষে অনেক বড় বড় আবিষ্কার হচ্ছে। যদি সত্যি আপনি সিরিয়াসলি দেখেন, দেখবেন সবগুলোই, অধিকাংশই মিথ্যা। এবং দুর্ভাগ্য, আমাদের বৈজ্ঞানিকরাও আজকাল এই সমস্ত মিথ্যা কথা বলে চলেছে। এটা আমাদের দুর্ভাগ্য। আর কি বলবো, এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে যারা সাবজেক্ট বোঝে তাদের কথা বলার সুযোগ নেই, তারা মুখ বধির হয়ে বসে আছে হয় ভয়ে, অথবা তাদের ফোরাম নেই, কথা বলার সুযোগ নেই। আর যারা সাবজেক্ট বোঝে না, মিথ্যা কথা বলে, তারাই আজকে বেশি কথা বলে মিডিয়াতে। এবং ভারতবর্ষের শাসক শ্রেণী চায় এরকম মিথ্যা ফলস একাডেমিশিয়ানসরাই সমাজে থাকুক, যাতে এই মিথ্যুক ধান্দাবাজ একাডেমিশিয়ানদের নিজেদের ইচ্ছে মতো, মনোমতো ব্যবহার করা যায়, নিজেদের স্বার্থে তাদের মুখ দিয়ে কিছু বলিয়ে। চার্চিলের কথা মনে আসছে আবার। এই চার্চিল ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী প্রধানমন্ত্রী ইংল্যান্ডের। উনি কিন্তু যুদ্ধের শেষে, এটা যুদ্ধ চলাকালীন, যুদ্ধ চলতে চলতেই লাস্ট ইলেকশনটা হয়েছিল ওদের, প্রতি যুদ্ধে হেরে যান। যুদ্ধে জিতলেন কিন্তু উনি ইলেকশনে হেরে গেলেন। হেরে গিয়ে এলো লেবার পার্টির নেতা চার্চিল অ্যাজ প্রাইম মিনিস্টার, আর এটলি এলেন অ্যাজ প্রাইম মিনিস্টার, আর চার্চিল হয়ে গেলেন বিরোধী দলের নেতা। এটা বোধহয় জুলাই মাস ছিল, 47 জুলাই। ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল পাস হচ্ছে, ডিসকাশন চলছে। এই ডিসকাশন চলাকালীন হঠাৎ দাঁড়িয়ে উঠলেন চার্চিল, এটলির দিকে আঙুল তুলে বললেন, এটলি, তুমি কাদের হাতে ভারতবর্ষ শাসন ক্ষমতা তুলে দিচ্ছ? টু দ্য স্কাউন্ড্রেলস, লুম্পেন্স, ফ্রিবুটার্স। যে একদিন আসবে যেদিন ভারতবর্ষে হাওয়া, বাতাস, জল ও ট্যাক্সড হবে। তো একটা জিনিস বলে রাখা পরিষ্কার ভালো, যে চার্চিল জানতেন যে ভারতবর্ষে ওরা কোন পলিটিশিয়ানদের বাঁচতে দিয়েছে আর কাদেরকে ওরা খুন করেছে। কারণ ওরা ভারতবর্ষে বাল গঙ্গাধর তিলককে বাঁচতে দেয়নি, লাঠি দিয়ে পিটিয়ে মেরে শেষ করে দিয়েছিল।
তিলককে ওরা লাজপত রায়কে লাঠি দিয়ে মেরেছিল, মারা গেছিলেন। তিলককে লাঠি দিয়ে মেরেছিল রাস্তায় মিছিল করার সময়, সেই ঘায়ে উনি মারা গেছিলেন। পরবর্তীকালে শিয়ার দাসকে ওনারা বিষ খাইয়ে মারলেন। সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে তাড়াবার জন্য একদম ব্রিটিশ, গান্ধী, নেহেরু, বিড়লা গোষ্ঠী জয়েন্ট ভেঞ্চার করে কংগ্রেস থেকে তাড়ালেন, অপমান করে, পর্যুদস্ত করে। কারণ ইংরেজরা জানতো পুরো কংগ্রেসটাকে নিজের মনোমতো লোকের হাতে রাখতে হবে। এবং যখন বিশ্বযুদ্ধের শেষে আইএনএ ট্রায়ালের প্রেক্ষাপটে ভারতবর্ষ উত্তাল, তখন ইংরেজদের পক্ষে ভারতবর্ষে থাকা সম্ভব ছিল না। ক্ষমতা হস্তান্তরে বাধ্য হল, এবং কিন্তু বাধ্য হয়ে তারা 4টা জিনিস করে দিয়ে গেল। একটা হচ্ছে ভারত বিভাজন, আর নিজেদের মনোমতো, পছন্দ মতো লোকের হাতে, নিজেদের হাতে গড়া লোকেদের হাতেই ক্ষমতা হস্তান্তর করে দিয়ে গেল। চার্চিল জানতেন কোন সব স্কাউন্ডেল লুম্পেনদেরকে তিনি তৈরি করে রেখে গেছেন, তাদের হাতেই ক্ষমতা দিয়ে গেলেন। আর একটা শর্ত পূরণ করে গেলেন, সেটা হচ্ছে এই তাদের হাতে গড়া যে কনস্টিটিউশন 1935 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট, সেটাকেই বলে দিয়ে গেলেন তোমাদের এটাই হবে কনস্টিটিউশন। অর্থাৎ ব্রিটিশ 35 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট যেটা করেছিল তার কলোনিকে রুল করার জন্য, কলোনিয়াল রুলের জন্য, সেটাই হলো আজকের ভারতবর্ষের সংবিধান, নাকি স্বাধীন ভারতবর্ষের সংবিধান। এবং তাতে কমা পূর্ণচ্ছেদও চেঞ্জ হয়নি। আরেকটা শর্ত, এই ভারতবর্ষকে থাকতে হবে ব্রিটিশ কমনওয়েলথে, অর্থাৎ রাজা রানীর পায়ের তলায়। সেই আজকে ব্রিটিশ এর পরিবর্তে এসে গেছে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারাই এই ভারতবর্ষকে শাসন করছে, শোষণ করছে, চুরি করছে, চামারি করছে। এবং সেই চুরি চামারির সব থেকে সহায়ক হচ্ছে আজকের ভারতবর্ষের এই রাজনৈতিক শ্রেণী, যারা ওই চার্চিলের ভাষায় স্কাউন্ডেলস লুম্পেন, তাদেরই বংশধর। তারা কি করে, তারা কখনোই চাইবে না সুভাষচন্দ্রের জীবনের এই প্রেক্ষাপট, এই ইতিহাস কখনো পরিষ্কার হোক জনগণের কাছে। কারণ জনগণের যদি সত্যি কথাটা জানতে পারে, যদি চোখ খুলে যায়, তাহলে ভারতবর্ষের ইতিহাসটা অন্য হবে, ভারতবর্ষের রূপটাই অন্য হবে। সুতরাং চুরি চামারি করে, বদমাইশি করে, সমস্ত কিছু করে, ইভিন একটা রেনকোজি টেম্পলের স্পেসিমেনকে ফাজিং করে, ম্যানিপুলেট করে ইতিহাসকে বিকৃত করো, সত্য আবিষ্কার করতে দিও না, প্রতি মুহূর্তে পদে পদে বাধা সৃষ্টি করো। এদেরকে কি বলবেন এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো? এগুলো সমস্ত দেশদ্রোহীদের কাজ করুন। পৃথিবীতে এত দেশদ্রোহী পৃথিবীতে কোন রাষ্ট্র বোধহয় তৈরি করেনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর এত ফলস, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, মিথ্যেবাদী সব একাডেমিশিয়ানস এর সংখ্যা, এটাও বোধহয় পৃথিবীতে কোথাও নেই। এটা দুর্ভাগ্য।